আসসালামু আলাইকুম। বর্ণের উচ্চারণ সম্পর্কিত আলোচনায় স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব যে আদ্য অ এর পরে যে অংশ সেটি হচ্ছে অন্ত অন্ত অ। এর আগে আমরা দেখেছি যে আদ্য এবং মধ্য অ এর উচ্চারণ, এবং এখন আমরা দেখব যে অন্ত অ অর্থাৎ শেষে যদি স্বরে অ থাকে তাহলে সেক্ষেত্রে উচ্চারণটা কিরকম হবে। কিরকম যে বিশেষণ ও বিশেষণ রূপে ব্যবহৃত কিছু শব্দের অন্ত অ, তার মানে বিশেষণ, একটা শব্দ যদি বিশেষণ হয় এবং এরপরে যদি কি থাকে, স্বরে অ থাকে, তাহলে সেখানে কি হবে, বিশেষণ শব্দ যদি থাকে এবং সেই শব্দের শেষে যদি স্বরে অ থাকে তাহলে উচ্চারণটা কি হবে, সেক্ষেত্রে সেটি অ থেকে ও হবে। যেমন আমরা উদাহরণ দেখি, ছোট ছোট, তো এটি উচ্চারণ হবে ছোট, ওকার হবে। যেমন সে বাড়ির ছোট ছেলে, তাহলে ছেলে এটি কি বিশেষ্য, ছেলে এটি হচ্ছে বিশেষ্য। তো যেহেতু এটি বিশেষ্য পদ এবং তাকে বিশেষায়িত করছে এই যে ছোট এই শব্দটি, এই পদটি, ফলে এটি হবে বিশেষণ, বিশেষণ। এবং এক্ষেত্রে আমরা এটির উচ্চারণ কি করব, এই যে ছোট, তার মানে এখানে ট এর সাথে কি আছে, ট এর সাথে ট কে ভাঙলে হবে ট সমান ট হসন্ত যোগ স্বরে অ। তো এটি যখন বলছি, এরপর যখন টো হয়ে যাচ্ছে, সেই টো হচ্ছে ট হসন্ত যোগ ও। ফলে বেসিক যে এখানে পার্থক্য সেটি হচ্ছে অ থেকে ও হয়ে যাচ্ছে। এই যে অ থেকে ও হয়ে যাচ্ছে, এটির কারণ এটি বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এর শেষে স্বরে অ রয়েছে। তাহলে একটি নিয়ম আমরা এখানে পেলাম যে কোনো শব্দ যদি বিশেষণ হয় এবং সেই শব্দের শেষে যদি অ থাকে তাহলে সেই অ কে ও হিসেবে উচ্চারণ করতে হবে। এবং দ্বিতীয় যে নিয়ম সেটি কি আমরা দেখব, যে 2 নাম্বার নিয়ম, সেটি হচ্ছে আন আন প্রত্যয়ান্ত। আন প্রত্যয়ান্ত, প্রত্যয়ান্ত মানে কি, দেখুন এটাকে ভাঙলে হবে প্রত্যয় যোগ অন্ত। তাহলে এখানে অ আর এখানে অ, তার মানে যখন কোনো শব্দের শেষে আন থাকবে, অর্থাৎ এই প্রত্যয়, একটি শব্দের শেষে আন প্রত্যয় যদি থাকে তাহলে সেটিকে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা এখানে ও আনবো। কিরকম, যেমন তাকান, আন প্রত্যয়ান্ত শব্দের শেষে, আন প্রত্যয়ান্ত শব্দের শেষে ও হবে, ও হবে, এটি দ্বিতীয় নিয়ম। তাহলে তাকান যদি এখানে লিখি, এটির উচ্চারণ হবে তা কা নো। দেখুন এখানে আন কিভাবে আছে, ক কে যদি আপনি বিশ্লেষণ করেন, ক হসন্ত যোগ স্বরে আ যোগ দন্ত ন, তাহলে তাকান, তাকান যখন বলছেন তাকান তখন এখানে এর নিচে হসন্ত আছে, তো বানানে হসন্ত লিখতে হয় না, উচ্চারণে সেটি আছে, তাই এটি এখানে আমরা তুলে দিচ্ছি। তাহলে যদি বলি যে তা
যোগ ক হসন্ত স্বরে আ যোগ দন্ত ন তাকান। যখন আন বলছেন থেমে যাচ্ছেন তখন বুঝে নিতে হবে এর নিচে হসন্ত আছে। তাহলে আন প্রত্যয় এই শব্দের মধ্যে রয়েছে এবং এটি যখন উচ্চারণ করব তখন হবে তাকানো। উচ্চারণ করব তাকানো। উঠান, তারপর দেখুন উঠান, উঠান থেকে উঠানো, উঠান থেকে উঠানো। ফলে এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি ন হসন্ত যোগ ও, আর এখানেও পাচ্ছি ন হসন্ত যোগ ও। এখানে কি ছিল? ন হসন্ত যোগ স্বরে অ, উঠান। তাহলে এই যে উঠান, এখানে নয়ের সাথে অ আছে কিন্তু উচ্চারণে কিন্তু অ আসতেছে না। ফলে উঠান থেকে উঠানো যখন বলছি তার মানে বানানে কিন্তু স্বরে অ, দন্ত ন হসন্ত যোগ স্বরে অ এখানে রয়েছে। তাহলে বানানে আমরা দুটি অংশ পাচ্ছি, নয়ের সাথে অ পাচ্ছি এবং এটি পরিবর্তন হবে ও হবে। ফলে তাকানো এবং উঠানো এটি আমরা এখানে পাচ্ছি। তাহলে দুইটি নিয়ম গেল। এরপর আমরা আরো নিয়ম দেখব, সেটা কিরকম? 3 নাম্বার। তো 3-এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কি হবে? 3 নম্বরে আমরা কি পাচ্ছি? যে ত এবং ইত প্রত্যয়ান্ত শব্দ বিশেষণ হলে, তাহলে ত এবং ইত, ত এবং ইত প্রত্যয়ান্ত শব্দ বিশেষণ হলে ও হবে। ত এবং ও প্রত্যয়ান্ত, তাহলে এখানে আমরা পাচ্ছি যে অত এবং ইত প্রত্যয়ান্ত শব্দ বিশেষণ হলে। তাহলে এখানে কি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে যে বিশেষণ। বিশেষণ প্রথমে কিন্তু আমরা যে নিয়মটি পড়েছিলাম সেটিও কিন্তু ছিল বিশেষণ। যেমন ছোট, বিশেষণ রূপে যেমন ছোট ছিল, এটি ছোট, এটি কিভাবে যখন শব্দে বাক্যে বসে তখন আমরা দেখিয়েছিলাম ছোট ছেলে। ছোট ছেলে যখন বলছি তখন ছোট হচ্ছে বিশেষণ, এর সাথে অ আছে তাই সেটি ও হয়েছে উচ্চারণ। ঠিক এরকম ত এবং ইত প্রত্যয় আছে, এরকম প্রত্যয়ান্ত শব্দ, তার মানে এই দুটা প্রত্যয় থাকবে, একটা হচ্ছে ত আর একটা হচ্ছে ইত। এরকম যদি থাকে তাহলে সেটি কি হবে আমরা দেখব। যেমন শিক্ষিত, শিক্ষিত। ফলে এখানে এটা ধাতুটা হচ্ছে শিখ, শিখ যোগ ইত। আমি প্রকৃতি প্রত্যয় এখানে বিশ্লেষণ করলাম। তাহলে খেয়াল করুন যে কি রয়েছে এখানে? ইত প্রত্যয় রয়েছে। যেহেতু ইত প্রত্যয় রয়েছে তাই সেটি উচ্চারণ করতে গেলে, যেহেতু এখানে ত পাচ্ছি, এই ত এর সাথে কি আছে? ত কে বিশ্লেষণ করলে হবে ত হসন্ত যোগ স্বরে অ, অর্থাৎ এখানে অ রয়েছে। ফলে এটি পরিবর্তন হবে কিরকম? শিক্ষিত। যখন হচ্ছে শিখ, শিক্ষিত। এখন প্রশ্ন করতে পারেন যে স্যার এই কোথা থেকে আসলো, ক এবং খ কোথা থেকে আসলো? ক এবং খ এসেছে এই যুক্ত খ থেকে। যুক্ত খ এর যে ক্ষীয় এর উচ্চারণ যখন পড়বো তখন আমরা পাবো ক হসন্ত আর এখানে খ। তো এই যে ক্ষীয় এর উচ্চারণ কিন্তু এটা। ফলে এই অংশটুকু কিন্তু আমরা এখন পড়ছি না, আমরা পড়ছি হচ্ছে এই যে ত এর উচ্চারণ, ত এর সাথে অ আছে
অর্থাৎ অন্ত অন্ত মানে শেষে স্বরেও আছে, শেষে স্বরেও থাকলে এটি কি হবে? ও হবে। তাহলে এই যে শি ছিল সেটি এখানে লিখলাম, আর ক্ষিয় এর পরিবর্তে আমরা লিখছি ক খ। শিক্ষিত, যেহেতু আপনি শিক্ষিত বলে থামছেন, শিখ বলে আপনি থামছেন, তাহলে খেয়াল করতে হবে এই যে আপনি থেমে যাচ্ছেন, সেই থামার কারণে শিক্ষিত, এখানে যে থামছেন এই কারণে কয়ের নিচে হসন্ত এসেছে। তো এরকম আমরা পাচ্ছি। এরপর আরেকটি আমরা লিখব যে সে, যেমন এটি আমরা বাক্যে লিখি, সে সে শিক্ষিত ছেলে, শিক্ষিত ছেলে, শিক্ষিত ছেলে। যখন বলছেন শিক্ষিত ছেলে, তখন ছেলে তো নাউন, তাহলে নাউনকে বিশেষায়িত করছে কি? অ্যাডজেক্টিভ, তার মানে এটা বিশেষণ। তারপর বিবাহিত, তিনি বিবাহিত মানুষ। আচ্ছা, মানুষটা কি বিবাহিত না অবিবাহিত? আমরা বলি যে তিনি বিবাহিত মানুষ, তার মানে এখানে কি রয়েছে? ইত রয়েছে। বিবাহ, বিবাহ যোগ ইত, তাহলে ইত আপনি পাচ্ছেন। এই যে ইত পাচ্ছেন, সে কিভাবে বিশেষণ হলো দেখুন। বিশেষণ, তাহলে মানুষ এটি হচ্ছে নাউন, তো নাউনকে বিশেষায়িত করেছে যে শব্দটি, সেটি হচ্ছে বিশেষণ। ফলে ত এবং ইত প্রত্যয়ান্ত শব্দ বিশেষণ হলে, তার মানে যখন আপনি কনফার্ম হবেন না, নিশ্চিত হতে হলে আপনি মনে মনে এরকম একটা বাক্য গঠন করবেন যে এটি বিশেষণ হিসেবে যার সাথে ইত আছে এবং ত আছে সেটি আপনি ব্যবহার করতে পারেন কিনা। যখন আপনি ব্যবহার করতে পারবেন, বুঝে যাবেন সেটি বিশেষণ, তখন আপনি সেই তয় শেষে ও আনতে পারবেন। তারপর আরেকটি দেখুন যে গীত, গীত, গীত। যখন বলছেন গীত, তখন কিন্তু আপনি এখানে ত থেমে যাচ্ছেন, গীত, কিন্তু গীত থেকে উচ্চারণ হবে গীত, গীত। তাহলে এখানে হচ্ছে ত হসন্ত যোগ ও, আর এখানে আছে ত হসন্ত যোগ স্বরে অ। তার মানে দেখুন, যখন আপনি ত পাচ্ছেন, তয়ের সাথে ও অ পাচ্ছেন, এই অটা কি? ও হয়ে যাচ্ছে। তাহলে প্রশ্ন জাগে যে স্যার এখানে রস্বই কেন? রস্বই এই কারণে যে রস্বই এবং দীর্ঘই যাই থাক না কেন, রস্বই এবং দীর্ঘই এটি যাই থাক না কেন, এটি উচ্চারণ রস্বই দিয়ে হবে। তার মানে উচ্চারণের নিয়মের ক্ষেত্রে একটা বানান যখন আমরা উচ্চারণ লিখতে যাই, তখন শুধু একটা নিয়ম দিয়ে হয় না, সেখানে প্রয়োজন অনুযায়ী নিয়ম আসে। যেহেতু আমরা স্বরে অ পড়ছি, তাই আমরা এখানে ফোকাস করছি যে ত এর উচ্চারণ, এখানে স্বরে অ এর উচ্চারণ, কিন্তু পাশাপাশি আমাকে সঠিকটা লিখতে হলে এখানেও তো নিয়ম আছে। এখানে নিয়ম হচ্ছে রস্বই দীর্ঘই এর নিয়ম। ফলে দীর্ঘই থাকুক আর রস্বই থাকুক, উচ্চারণটা রস্বই দিয়ে লিখতে হবে। এরপর আমরা পাচ্ছি যে 4 নাম্বার নিয়ম আমরা আলোচনা করব 4-এ। তো 4-এ আমরা কি পাচ্ছি আমরা দেখি। 4-এ আমরা দেখব যে শব্দের শেষে অন্তস্থ অ এর ঠিক আগে রস্বই বা এ, তাহলে শব্দের শেষে অন্তস্থ অ এর আগে হ্রস্ব ই কিংবা এ থাকলে, কিংবা হ্রস্ব ই কিংবা এ থাকলে সেটি ও হবে, থাকলে ও হবে। আচ্ছা, কিরকম আমরা দেখি যে প্রিয়, প্রিয়, দেখুন এর সাথে কিন্তু অ উচ্চারণ এসেছে, তাই না? তো অ এসেছে, তাহলে অ, এটি উচ্চারণটা কি হবে?
ও। তারপর শ্রেয়, শ্রেয় উচ্চারণ হবে শ্রেয় ও। এই যে প্রিয়, তাহলে অন্তস্থ অ এর সামনে কি রয়েছে? রস্বই রয়েছে। আর অন্তস্থ অ এই শব্দে কি রয়েছে? এ রয়েছে। দেখুন এ কার রয়েছে, আর এখানে ই কার রয়েছে। যেহেতু এ কার রয়েছে এবং ই কার রয়েছে, তাই এখানে কি হবে? ও হচ্ছে, তাই না? এই যে ও। এটি হচ্ছে 4 নাম্বার নিয়ম। এবং বিশেষ্য শব্দের 5 নাম্বার নিয়ম আমরা লিখব, যে 5 নাম্বারে হচ্ছে বিশেষ্য শব্দের শেষে, বিশেষ্য শব্দের শেষে হ থাকলে, হ ধ্বনি যদি থাকে, সেখানে অ এর উচ্চারণ, অ এর উচ্চারণ ও হবে। তার মানে এখানে শব্দটা, এখানে দুটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, শব্দটা বিশেষ্য হতে হবে। বিশেষ্য শব্দের শেষে আবার কি থাকবে? হ থাকবে। তাহলে আমরা এটি এখন উদাহরণ দেখব, যে কি হচ্ছে বিবাহ, বিবাহ, ম্যারেজ। তাহলে এটি একটি বিশেষ্য শব্দ এবং এর সাথে হ রয়েছে, তাই হ এর এখানে কিন্তু অ উচ্চারণ রয়েছে, অ আর এ এসেছে। তাহলে যখন একে লিখব বিবাহ, বিবাহ, এখানে হ হসন্ত যোগ ও। এটি হচ্ছে 5 নাম্বার নিয়ম। তো বিশেষ্য শব্দের শেষে হ থাকলে, তার মানে আমরা কি কি পেলাম? প্রথম থেকে যদি আমরা বলি, যে যদি শব্দটি বিশেষণ হয় এবং এর শেষে যদি আপনি কি পেয়ে থাকেন, যে স্বরে অন্ত অ, শেষে যদি স্বরে অ পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ও বানাতে হবে। যেরকম ছোট, যেমন সে বাড়ির ছোট ছেলে, তাহলে ছেলে হচ্ছে বিশেষ্য, তার আগে ও, তার আগে ছোট, ছোট এটি বিশেষায়িত করেছে। তাহলে এই যে অ রয়েছে, যেমন সে বাড়ির বড় ছেলে, এটিও হবে অ রয়েছে, তাহলে বড়, ছোট, সে বাড়ির বড় ছেলে, ছোট ছেলে, তাহলে মানে সেখানে ও হবে। এরপর আমরা পাচ্ছি যে আপনি প্রত্যয়, যে আন প্রত্যয় যদি থাকে, আন প্রত্যয়, তাহলে আন প্রত্যয় যেমন তাকান, উঠান, উঠ যোগ আন, উঠান, সেখানে আপনি কি পাবেন? আন প্রত্যয় থাকার কারণে আনো হবে, উঠানো, উচ্চারণটা কি? উঠানো। পাশাপাশি আমরা যদি ত এবং ইত পেয়ে থাকি, যেমন শিক্ষিত, তাহলে শিক্ষিত লাস্টে হবে তো, উচ্চারণটা হবে তো, শিক্ষিত, এরকম হবে। এরপর আছে যেমন একটা যদি থাকে, সেটা হচ্ছে গীত, তাহলে গ দীর্ঘ ইকার ত, এখানে গ উচ্চারণটা হবে দীর্ঘ ই দিয়ে, যেহেতু বানান আছে, উচ্চারণ হবে রস্বই দিয়ে, গ রস্বই গি, আর ত ওকার তো, গীত, এরকম ভাবে হয়ে গেছে। এরপর আসছেন আপনি বিশেষ্য পদ। বিশেষ্য পদের শেষে যদি হ থাকছে, তাহলে সেটি হো পরিবর্তন হয়ে যাবে, হো হিসেবে আসবে। তারপর আমরা 6 নাম্বার দেখব। 6 নাম্বার বিশেষণ, বিশেষণ শব্দে কি থাকবে? রয় বিন্দু ড যদি থাকে, তাহলে থাকলে উচ্চারণে ও হবে। কিরকম? যেমন গাঢ়, গাঢ়, এটি হবে কি? গাঢ়, গাঢ়। তার মানে বিশেষণ শব্দে, তাই না? যেমন গাঢ় নীল, গাঢ়
এটি যদি বলি গাঢ় নীল, গাঢ় নীল, তাহলে নীল এখানে বিশেষ্য নাউন হিসেবে কাজ করছে। তো এই নাউনকে বিশেষায়িত করছে হচ্ছে গাঢ় বিশেষণ। যেহেতু শব্দটি বিশেষণ তাই এখানে র হচ্ছে। এরপর আমরা দেখব যে শব্দের শেষে যুক্ত ব্যঞ্জনের অ ও রূপে উচ্চারিত হয়। তাহলে 7 নম্বরে যাব। 7 নম্বর, শব্দের শেষে যুক্ত ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন অর্থাৎ যুক্ত বর্ণ হিসেবে যদি থাকে, যুক্ত ব্যঞ্জনের অ ও রূপে উচ্চারিত হবে, তাহলে এখানে আমরা যুক্ত ব্যঞ্জন দিয়ে দেখব। যেমন বক্ষ, বক্ষ এটি হবে কি বক, তারপরে খো, বক্ষ। প্রশ্ন জাগতে পারে যে স্যার এখানে ক খ কেন আসলো। ক্ষীয়, ক্ষীয় এর উচ্চারণ হবে ক হসন্ত খ। দেখুন তাহলে এখানে হবে, আবার এখানে একটু কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে এখানে একটা উকার হবে। কারণ কি, দেখুন যে যুক্তবর্ণ এই বয়ের পরে আছে, যুক্তবর্ণ বয়ের পরে রয়েছে। তাহলে আদ্য, যে আদ্য অয়ের নিয়ম কি, আদ্য মানে শুরুতে অ, এটা নিয়ম কি ছিল, শুরুতে যে অয়ের নিয়ম আমরা পড়েছি তখন ছিল যে অয়ের পরে যদি এখানে ক্ষীয় থাকে তাহলে সেটি ও হবে। তাহলে এই ব কে ভাঙলে হবে ব হসন্ত যুগ স্বরে অ, তার মানে এই স্বরে অ হবে বো, কারণ এই বয়ের পরে এই যে ক্ষীয় আছে। এবার এখানে যে অ আছে সে কোথায় যাবে, বক্ষ। তাহলে এখানে ক্ষীয় এর কারণে আপনি লিখলেন ক হসন্ত খ, এটা হচ্ছে এটারটা লিখলেন। তাহলে ব হয়ে গেল বো, আর ক খ এখানে আপনি এর পরিবর্তে লিখলেন। তো আপনি যে লিখলেন এখানে যে অ আছে, এই অ এর পরিবর্তে কি হবে, ও হবে। ফলে এখানে হবে বক্ষ, বক্ষ। তাহলে বক্ষ, বানানটা বক্ষ দিয়ে কিন্তু উচ্চারণটা বক্ষ, ফলে এখানে আমরা পাচ্ছি। তারপরে হচ্ছে বিজ্ঞ, বিজ্ঞ আমরা পড়েছিলাম যে এখানে যদি যুক্তবর্ণ থাকে, প্রথমে থাকলে পরে যদি যুক্তবর্ণ থাকে তাহলে প্রথমটি কি হবে, ও দিয়ে হবে, কিন্তু এর সাথে কিন্তু রস্বই থেকে গিয়েছে, ফলে এখানে আর সামনে পরিবর্তন হবে না। ফলে বি, তারপরে বিগ গো, বিজ্ঞ। যেহেতু এখানে এই যে বর্গীয় জ ইয় আছে, ইয় থাকলে কি, ইয় তো নাসিক্য, তাই এখানে কিন্তু চন্দ্রবিন্দু হবে। যেগুলো নাসিক্য বর্ণ থাকবে সেটি ইয় হবে। যখন আমরা এই যে এর উচ্চারণ করব তখন আমরা পাবো যে গ এরকম পাবো, বর্গীয় জ ইয় এর উচ্চারণ এরকম পাবো। আর বিজ্ঞ, বিজ্ঞ যেহেতু অ আসতেছে সেই অ হবে ও। তাহলে দেখুন এইটার জন্য হচ্ছে এই গ এবং গ চন্দ্রবিন্দু, আর ও হচ্ছে লাস্টে অ থাকার কারণে। তো আশা করি আমরা বুঝতে পারছি যে যুক্ত ব্যঞ্জনের অ ও হবে, সহজ কথা। যুক্ত ব্যঞ্জন থাকলে এখানে ও হবে, আবার যুক্ত ব্যঞ্জন থাকলে প্রথমেও অ হয়, যেমন যেমন অজ্ঞ। তো এখানে দেখুন যুক্ত ব্যঞ্জন এর আগে অজ্ঞ, অজ্ঞ। আচ্ছা যজ্ঞ, যজ্ঞ যদি বলি, যজ্ঞ এটা লিখি, এটা সহজ হবে।
তাহলে এটি হবে জ, এর পরিবর্তে বর্গীয় জ, তারপরে গ, এই যে গো, যজ্ঞ। ঠিক আছে, এখানে চন্দ্রবিন্দু। তো আশা করি এরকম আমরা পাচ্ছি যে যোগ্য, এই যে এখানে হবে যোগ্য। এখানে কিন্তু কি আসলো, ওকার আসলো, কারণ কি এই যে জয়ের সাথে কি রয়েছে, স্বরে অ রয়েছে, আর এরপর যেহেতু এই যুক্ত বর্ণ রয়েছে তাহলে যোগ্য এরকম হবে, যোগ্য। নাসিক্য হলে এরকম হবে। এরপর অন্ত এর আগে অনুস্বার থাকলে, অন্ত অর্থাৎ শেষে অ, এর পূর্বে অনুস্বার থাকলে অনুস্বার থাকলে, অন্ত এর পূর্বে অনুস্বার থাকলে ও হবে। এটা গুছিয়ে লিখবো, আমরা যখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিব তখন আমরা গুছিয়ে লিখব। এখানে জাস্ট আমি বোঝানোর জন্য লিখছি যে উচ্চারণে ও হবে। কিরকম, যেমন বংশ, তাহলে তালব্যস্যকে ভাঙলে হবে তালব্যস্য হসন্ত যোগ স্বরে অ। এটি যখন উচ্চারণে যাবে তখন হবে বংশ, উচ্চারণে যাবে বংশ। তাহলে প্রশ্ন জাগে যে অনুস্বারের কারণে কি আসতেছে, যে অনুস্বার থাকলে ও, যেহেতু আপনি থামছেন তাই হসন্ত দিচ্ছেন, বংশ। এবং খেয়াল করতে হবে যে এখানে আসতেছে বংশ। তাহলে এই যে তালব্যস্য এর সাথে এখানে কি রয়েছে, স্বরে অ রয়েছে, এই স্বরে অ এখানে ও হচ্ছে, কারণ এখানে তালব্যস্য হসন্ত যোগ ও। ঠিক আছে, তাহলে এটি আমরা এখান থেকে দিব। এই কারণে এখানে বংশ, বংশ তার মানে অনুস্বার থাকলে, অনুস্বার থাকলে শেষের স্বরে অ শো হবে, এটি আমরা দেখলাম। তারপর অন্ত অ এর পূর্বে বিসর্গ থাকলে, অন্ত এর পূর্বে বিসর্গ, বিসর্গ থাকলে ও হবে। এটি হচ্ছে 9 নাম্বার নিয়ম, 9 নাম্বার নিয়ম। তাহলে সেক্ষেত্রে ওটা কি হবে, আমরা দেখছি যে যেমন দুঃখ, দুঃখ আগেরটা কি ছিল, এখানে আগেরটা ছিল যে অনুস্বার, তার মানে নিয়মগুলো একেবারে কাছাকাছি, অনুস্বার বা বিসর্গ থাকলে ও হয়। তাহলে দুঃখ, এখানে আমরা লিখব যে উচ্চারণটা হচ্ছে দ রস্য উ দুঃখ, যেহেতু এখানে বিসর্গ আছে তাই সেটি কি হচ্ছে, দ্বিত্ব হচ্ছে, দুঃখ, দুঃখ। এই বিসর্গ আছে, এই খ কে ভাঙলে কি হবে, খ হসন্ত যোগ স্বরে অ, তার মানে কি এখানে অ রয়েছে, এই অটা হবে খ হসন্ত যোগ ও, তার মানে এই অটা হবে ও, কারণ কি এই খ এর আগে এই যে বিসর্গ রয়েছে। তারপর আমরা 10 নম্বর নিয়ম দেখব। অন্ত অ এর আগে রি থাকলে, রিকার, রিকার যদি থাকে তখন আমরা কি করব, এটা আমি হাইলাইট করে দিই, এটি হচ্ছে 10 নম্বর নিয়ম। তো 10 নম্বরের ক্ষেত্রে আমরা দেখছি যে অন্ত এর আগে রিকার থাকলে সেই অন্ত অ ও রূপে উচ্চারিত হবে, যেমন তৃণ, তৃণ। তাহলে এটিকে বিশ্লেষণ করলে হবে ত হসন্ত যোগ রি যোগ মূর্ধন্য। তাহলে দেখুন অন্ত অ এর পূর্বে রিকার থাকলে, তাহলে নয়ের সাথে কি আছে, অ আছে, তাই না? তাহলে অ এর পূর্বে কে, এই যে রি আছে, তাহলে রিকার থাকলে
সেই অন্ত অ ও রূপে উচ্চারিত হবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা এখানে লিখব তৃণ। তাহলে প্রশ্ন জাগে যে স্যার এখানে তো মূর্ধন্য আছে কিন্তু এখানে দন্তন্য কেন? তো এটাকে ভাঙলে হবে দন্তন্য হসন্ত যোগ ও। এটি নিয়ম হচ্ছে আমরা পড়ছি স্বরে অন্ত এর নিয়ম, কিন্তু এখানে আরেকটি নিয়ম ফলো হয়েছে, সেটি হচ্ছে দন্তন্য মূর্ধন্য যাই থাক না কেন উচ্চারণ হবে দন্তন্য দিয়ে। ফলে আমরা যখন এই যে দন্তন্য মূর্ধন্য এর উচ্চারণ পড়ব তখন এটা ক্লিয়ার হবে আরো যে কেন এটি নিয়ম। ফলে আপনি যখন এখানে নিয়ম প্রয়োগ করবেন শুধু রিয়ের নিয়ম তো প্রয়োগ করলে হবে না, মূর্ধন্য যে আছে মূর্ধন্য এর পরিবর্তে যে দন্তন্য বসে উচ্চারণে সেটি আমাদের জানা থাকতে হবে। ফলে ত্রি আর এখানে ন হয়ে যাচ্ছে নো, তৃণ, এরকম আমরা বলছি তৃণ। তারপর 11 নম্বর দেখব, এখানে আমরা লিখব যে ঐকার। ঐকার এখানে লিখলাম 11। অন্ত এর পূর্বে ঐকার থাকলে যেমন বৈধ, বৈধ, এটিকে ভাঙলে হবে ধ হসন্ত যোগ অ। তাহলে বৈধ হয়ে যাবে বৈধ, বৈধ। বৈধ। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এখানে বই এরকম হলো কেন, এখানে ঐকার হলো না কেন? ঐকার হলো না এটির কারণ হচ্ছে এটিকে আমরা বিশ্লেষণ করব। এটিকে বিশ্লেষণ করলে পাবো ব হসন্ত যোগ ও যোগ রস্বই ওই। তারপর আমরা পাবো হচ্ছে ধ, এখানে আমরা পাবো যোগ ধ হসন্ত যোগ ও। তাহলে পরিবর্তনটা আপনারা খেয়াল করুন, পরিবর্তনটা হচ্ছে এই যে ওই ও আর রস্বই যুগ্ম বা দ্বিস্বর, এটিকে বলা হচ্ছে দ্বিস্বর, দ্বিস্বর বা যৌগিক স্বরধ্বনি। এখন নিয়ম এখানে দুইটা প্রয়োগ হয়েছে। একটা হচ্ছে যে যেহেতু অ এর পূর্বে কি রয়েছে, ওই রয়েছে, তাই এই অ হবে ও, এটি আমরা প্রয়োগ করলাম। তাহলে ওইকার থেকে এরকম বো ওই হলো কেন? এটির কারণ হচ্ছে যদি ওই থাকে এটির উচ্চারণ হচ্ছে ও রস্ব ই। এখানে দুইটা নিয়ম প্রয়োগ হয়েছে, আমরা পড়ছি এটা অ থেকে ও হবে, কিন্তু একই সাথে এখানে এই নিয়মটাও প্রয়োগ হয়েছে। এটা আমাদের যখন ওই পড়বো তখন কিন্তু ওই এর নিয়মটাই আমরা বলবো, কিন্তু আপাতত আমরা বলছি যে এ অ থাকলে ও হয়। কিন্তু যখন উদাহরণ আমরা লিখতে যাই, সঠিক উচ্চারণটা লিখতে যাই, তখন তো বাকি জায়গাতেও পরিবর্তন করতে হয়। ফলে ওই থাকলে এখানে এরকম ভাবে আসবে ওই, তাহলে ওই লিখতে হয় এটা দিয়ে। উচ্চারণ বানান থাকে এটা, উচ্চারণ থাকে ও আর রস্বই ওই দিয়ে। ঠিক এরকম ভাবে আমরা লিখব। এরপর আমরা আরেকটি নিয়মে যাব, সেটি হচ্ছে 12 নম্বর নিয়ম। 12 নম্বর নিয়মের ক্ষেত্রে আমরা দেখব যে কি বলছে। 12 নম্বর নিয়ম বলছে যে যদি ঔকার থাকে, দেখুন একই কথা, ঔকার, আগেরটা ছিল ঐকার, তো ঔকার থাকলে কি হবে? ঔকার থাকলে আমরা লিখব গৌ ন। তাহলে আমরা কিন্তু এর আগে নিয়ম পড়েছি যে মূর্ধন্য থাকলে হয় দন্তন্য, তাহলে মূর্ধন্য এর পরিবর্তে দন্তন্য দিলাম। যেহেতু মূর্ধন্য এর আগে এর সাথে কি রয়েছে, অ রয়েছে, এর আগে ও রয়েছে, তাই না? এই যে ও রয়েছে,
তাহলে ও থাকার কারণে এখানে আমরা এই যে কি দিব, ও দিব, মানে মূর্ধন্য এর আগে ওকার রয়েছে, তাই এখানে অটা হয়ে যাবে ও, অ হবে কি ও, তাই এখানে আমরা নো লিখে নিলাম। তারপরে আমরা এই যে গৌ, গো এর পরিবর্তে কি লিখবো, যে গ, গ ও, তারপরে গৌ, এই যে এটা লিখব। তার মানে কি দাঁড়ালো, দেখুন যখন আপনি ওই লিখছিলেন তখন ও এটা লিখেছিলেন ওই, আর যখন আপনি ও লিখছেন তখন আপনি লিখছেন ও আর রস্য উ। তার মানে হচ্ছে এটা ও কার থাকলে এইভাবে লিখতে হবে। তার মানে এই পরিবর্তনটা হয়েছে ঔকার থাকার কারণে, এটা ঔকারের নিয়ম। আর এখানে আরেকটা নিয়ম হয়েছে, তিনটা পরিবর্তন হয়েছে। একটা হচ্ছে ঔকার, ঔকার নিয়ম, দ্বিতীয়ত হচ্ছে মূর্ধন্য এর নিয়ম, মূর্ধন্য থাকলে দন্তন্য হয়, মূর্ধন্য থাকলে দন্তন্য হয় উচ্চারণে। আর 3 নাম্বারটা হচ্ছে স্বরে অ থাকলে ও হয়, আর স্বরে অ থাকলে ও হয়। তার মানে এখানে 3টা নিয়ম অ্যাপ্লাই হয়েছে, কিন্তু আমরা পড়ছি একটা, যে ও হয়, ও হয়। তো অন্ত অ, অর্থাৎ এই যে শেষে অ রয়েছে, মূর্ধন্য এর সাথে যে অ রয়েছে, এর পূর্বে আগে ও কার থাকার কারণে ও হয়েছে। তাহলে এটা তো আমাদের সূত্র, বর্তমান সূত্র বলতেছে, এই সূত্র বলতেছে হচ্ছে এই সূত্রের কথা। কিন্তু আমরা যে এটা গুছিয়ে লিখতে যখন যাব তখন এগুলো তো পরিবর্তন করতে হবে। তার মানে এগুলো হচ্ছে মূর্ধন্য থাকলে দন্তন্য হয়, এটা আর একটা নিয়ম। আর ও থাকলে এভাবে লিখতে হয়, উচ্চারণটা ও আর রস্য ও দিয়ে লিখতে হয়। আর ওই থাকলে, যেটা আমরা 11 নম্বরে পড়েছি, ও আর রস্য ই দিয়ে লিখতে হয়। এরপর আমরা দেখব যে 13 নম্বর, তর আর তম, তর আর তম। এখানে আমরা যদি লিখি যে তর তম থাকলে, তর আর তম কেন ব্যবহার হয়, তর আর তম অতিশায়নে ব্যবহার হয়, এটা একটু বুঝিয়ে বলি। অতিশায়ন, অতিশায়ন মানে হচ্ছে তুলনা। আমরা যখন কম্পারেটিভ, সুপারলেটিভ এগুলা পড়ি তখন আসে যে মোর বিউটিফুল, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। তো সেগুলোর বাংলা লিখতে গেলে আসে তর, দুইয়ের মধ্যে তুলো তর। যেমন লিমনের, লিমনের থেকে ইমন উচ্চতর, উচ্চতর। যখন আপনি দুইজনের মধ্যে তুলনা করছেন তখন তর ব্যবহার হয়। যেমন আবার যদি বলেন লিমন ক্লাসের মধ্যে উচ্চতম, উচ্চতম। যখন তম ব্যবহার করবেন তখন বোঝা যাবে যে সে হচ্ছে সবার মধ্যে উঁচুতে আছে, সবার চেয়ে যার হাইট ভালো। তারপর দীর্ঘতর বলতে পারেন, দীর্ঘতম যদি বলে যে বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি, তার মানে সব নদীর মধ্যে, নদ নদীর মধ্যে দীর্ঘতম কোনটি। আর যদি বলে তর, তখন দুইটার ক্ষেত্রে তুলনার জন্য এটি ব্যবহার হয়। ফলে তর এবং তম প্রত্যয়ান্ত শব্দের অন্ত অ, এই যে রয়ের সাথে কি রয়েছে, অ রয়েছে, ময়ের সাথে কি রয়েছে, ম হসন্ত যোগ স্বরে অ। যখন তর এবং তম ব্যবহার করবেন তখন সেটা ম হয়ে যাবে। কিরকম, প্রধানত, কিরকম, বৃহত্তর, বৃহত্তর,
তাহলে এখানে যদি বলি বৃহত্তর, বৃহত্তর, এটির উচ্চারণ হবে বৃহৎ, বৃহৎ। যখন বলছেন বৃহৎ, এই যে দেখুন ত, এটিকে ত তো আছে তাই না, তাই বৃহৎ ত, বৃহত্তর, বৃহত্তর। এই যে র এর সাথে আপনি অ বসিয়ে দিচ্ছেন। এখানে কি ছিল, র হসন্ত যোগ স্বরে অ, আর আপনি এখানে বসাচ্ছেন র হসন্ত যোগ ও। তার মানে তর থাকার কারণে এই স্বরে অ এখানে ও হয়ে যাচ্ছে। আরেকটা উদাহরণ আমরা দিব, প্রিয়তম, প্রিয়, এটি পরীক্ষায় অনেক আসে, প্রিয়তম, যেহেতু তম আছে সেটি কি হবে, প্রিয়, প্রিয় তম, প্রিয়। দেখুন অন্তস্থ অ, অন্তস্থ অ এর একটা নিয়ম পড়েছি না আমরা, যে অন্তস্থ অ এর নিয়মটা কি ছিল, সেখানে কিন্তু আমরা একটা নিয়ম পড়েছিলাম। তাহলে এখানে অন্তস্থ অ এর সাথে কি হচ্ছে, ও হচ্ছে, প্রিয়, প্রিয়। দেখুন প্রিয় শব্দের যখন অন্তস্থ, নিয়মটা কি, অন্তস্থ অ, আমরা কিছুক্ষণ আগে যে পড়লাম 4 নাম্বার নিয়মটা, 4 নাম্বার নিয়মটা এটা এরকম বলেছি যে অন্তস্থ অ এর আগে যদি হ্রস্ব ই, অন্তস্থ অ এর আগে হ্রস্ব ই যে ছিল, হ্রস্ব ই থাকলে কিংবা এ থাকলে, যেমন প্রিয়, শ্রেয়, প্রিয়, এটা কি লিখেছিলাম, ও, তারপরে শ্রেয় ও। তার মানে দেখুন অন্তস্থ এর আগে হ্রস্বই আছে, শ্রেয়র পূর্বে এ ছিল, তাই পরে এখানে ও হয়েছে। তাহলে এইটুকের প্রিয় হয়ে যাচ্ছে এখানে প্রিয়, একটা পরিবর্তন। আর তম, তার মানে ম হয়ে যাচ্ছে ম, এখানে ম হসন্ত যোগ ও। এরকম ভাবে যদি আমরা পড়ি তাহলে কিন্তু ভুল হওয়ার চান্স খুব কম। এরকম আমরা বুঝতে পারলাম। এরপর আমরা 14 নাম্বারটা দেখব। 14 নাম্বার যে নিয়ম, সেখানে আমরা যাচ্ছি যে পূর্বে বিসর্গ ছিল বর্তমানে লুপ্ত, যে পূর্বে বিসর্গ ছিল বর্তমানে লুপ্ত, পূর্বে বিসর্গ ছিল বর্তমানে লুপ্ত এমন শব্দের, এমন শব্দের অন্ত অ ও হবে, ও হবে। পূর্বে বিসর্গ ছিল বর্তমানে লুপ্ত, এবং কিছু কিছু শব্দে বিসর্গ কিন্তু শেষে থাকলে লেখা হয় না। তো আধুনিক বানানে বিসর্গ পরিত্যাগ করে লেখা হয়, বিসর্গ হসন্ত সেগুলো পরিত্যাগ করে লেখা হয়। ফলে দেখা যাচ্ছে যে যখন বিসর্গ ছিল সেটি এখন বিসর্গহীন অবস্থায় আছে, সেই ক্ষেত্রে অ হবে ও। যেমন প্রধানত, প্রধানত, তাহলে প্রধানত কি হবে, প্র হবে প্র। এটি কারণ কি, প্র যে প্র হলো এটির কারণ কি, যে শব্দের মধ্যে শুরুতে অ, শুরুতে অ বা আদ্য অ এর ক্ষেত্রে যখন রফলা, এই যে রফলা আছে প্র, রফলা থাকলে কি হয়, অ হয়ে যায় ও হয়। শুরুতে রফলা থাকলে, রফলা, এটি হচ্ছে আদ্য, শুরুতে অ থাকার নিয়ম। তাহলে প্র হচ্ছে প্র, এটি হচ্ছে শুরুতে স্বরে অ থাকার নিয়ম। তারপর দেখুন
এরপর আমরা কি লিখবো যে প্রধানত, প্রধা, এই যে ধা, ন, আর এই যে শেষে ত, তার মানে এটা হচ্ছে আদ্য, আদ্য অ এর নিয়ম, নিয়মে পড়েছে, আদ্য অ এর নিয়মে পড়েছে। আর এটি হচ্ছে অন্ত বা শেষে অ এর নিয়মে পড়েছে। তার মানে একটি বানানে দুইটা নিয়ম পড়েছে, এখানে দুইটা, একটা হচ্ছে আদ্য অ আর একটা হচ্ছে অন্ত অ। যেমন ক্রমশ, তাহলে ক্রমশ আমরা এখানে লিখব ক্রমশ, এটিও সেম, দেখুন রফলা রয়েছে, তো ক্রমশ কি হবে, তো এরকম যদি লিখি যে ক্রমশ, তাহলে ক্রমশ হবে ক্রমশ। খেয়াল করুন, এটাই খুব ইন্টারেস্টিং একটা বিষয়। এখানে হচ্ছে 1 নাম্বার নিয়ম পড়েছে হচ্ছে, এখানে হচ্ছে আদ্য অ, তাই না? আমরা এটা মুছে দেই, এটা মুছে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন এখান থেকে আসবো আমরা, এই ক্র হয়েছে আদ্য অ এর নিয়মে, স হয়েছে অন্ত এর নিয়মে, আর এখানে হয়েছে মধ্য, মধ্য অ এর নিয়মে। তিনটা এরকম একটা শব্দ পেলাম যেটাতে তিনটা নিয়ম অ্যাপ্লাই হয়েছে, এবং তিনটা হচ্ছে আদ্য, মধ্য, অন্ত অ এর নিয়ম। ফলে ক্র হয়ে যাচ্ছে ক্র, ম হয়ে যাচ্ছে মো, তালব্য হয়ে যাচ্ছে শো, ক্রমশ। ক্রমশ আগে বিসর্গ এরকম দিয়ে লেখা হতো, ক্রমশ এরকম লেখা হতো, পরে এখন আর সেটি লেখা হয় না। প্রধানত, ক্রমশ, এরপর আরো আছে প্রথমত, সাধারণত, প্রথমত। এবার আমরা লিখবো যে প্রথমত, এটা মুছে দেই, প্রথমত, প্রথমত, তাহলে এটি কি হবে, এটি হবে প্র, তারপর থ হবে থো, মাঝখানে রয়েছে প্রথমত, প্রথমত। এরপর আমরা দেখব যে সাধারণত, সাধারণত, এটি কি হবে, সাধারণত, দন্তস্ব আকার সা ধা র ন তো, এটি হচ্ছে অ এর নিয়ম, এটি হচ্ছে অ এর নিয়ম। আর এটি হচ্ছে মূর্ধন্য এর নিয়ম, মূর্ধন্য থাকলে কি হয়, দন্ত ন দিয়ে উচ্চারণে লিখতে হয়, মূর্ধন্য থাকলে দন্ত ন দিয়ে লিখতে হবে। তার মানে বানানে থাকবে মূর্ধন্য, কিন্তু উচ্চারণে থাকবে দন্ত ন। ফলে আমরা কিন্তু খুব সহজে এটা আমরা পেলাম। তারপর মূলত, আরেকটা শব্দ আমরা লিখব যে মূলত, মূলত, তাহলে এটি হবে যে মু ল তো, এখানেও দুইটা নিয়ম হয়েছে, একটা হচ্ছে অ থেকে ও, এই নিয়মে হয়েছে শেষে, আর এখানে হয়েছে রস্য, দেখুন দীর্ঘ আছে রস্য, তার মানে দীর্ঘ রস্য যাই থাকুক না কেন সেটি রস্য উচ্চারণে রস্য আসে। তার মানে এখানে দুইটা নিয়ম হয়েছে, এখানে একটা নিয়ম, এখানে দ্বিতীয় নিয়ম। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। এবং 15 নাম্বারটা আমরা দেখব, এটি কিন্তু 14 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট, যেহেতু স্বরে উনি অনেক ঝামেলা তৈরি করে, ক্রমশ, প্রথমত, এগুলো পরীক্ষায় অনেক
আসে, কারণ এগুলো অনেক ভেজাল তৈরি করে মাথায়। 15 নাম্বার আমরা দেখব যে দ্বিরুক্ত বিশেষণ পদের অন্ত অ। দ্বিরুক্ত বিশেষণ পদ, দ্বিরুক্ত দ্বিরুক্ত বিশেষণ পদ, বিশেষণ পদের শেষে অ ও হবে। দ্বিরুক্ত শব্দটা আমাদের বুঝতে হবে, যে শব্দটা দুইবার, দ্বি মানে দুই, উক্ত মানে বলা হয়েছে, বলা হয়েছে, তাহলে দুইবার বলা হয়েছে সেটি হচ্ছে দ্বিরুক্ত, দ্বিরুক্ত শব্দ। তাহলে দ্বিরুক্ত শব্দের ক্ষেত্রে যদি সেটা বিশেষণ হয়, দ্বিরুক্ত শব্দটা যদি বিশেষণ হয়, সেটার শেষে অ থাকলে ও হবে। কিরকম? যেমন কাদো কাদো, বানানটা হচ্ছে কাদো কাদো, তাহলে এটা দ্বিরুক্ত শব্দ, একই শব্দ দুইবার ব্যবহার হয়েছে, তাহলে দ্বিরুক্ত শব্দ। এখন প্রশ্ন হচ্ছে এটা বিশেষণ কিভাবে বুঝবো? সে কাদো কাদো চোখে, এখানে আমরা অ্যাড করি, সে কাদো কাদো চোখে কথা বলল, কথা বলল। আচ্ছা, তাহলে চোখ কি? চোখ তো নাউন, তাহলে চোখকে বিশেষায়িত করছে কেমন চোখে? কাদো কাদো চোখে, অর্থাৎ যে চোখে প্রায় জল এসে গিয়েছে, যে চোখে প্রায় জল এসে গিয়েছে, ঠিক সেই রকম চোখে সে কি করছে? কথা বলছে। ফলে এটি কিন্তু বোঝাই যাচ্ছে যে নাউনকে বিশেষায়িত করলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ। তাহলে এখন এই যে কাদো কাদো, ফলে এখানে কি হবে? এটি হবে কাদো কাদো, উচ্চারণ হবে এটা। লিখবো আমরা এরকম ভাবে, তো লিখবো এটা দিয়ে, কিন্তু উচ্চারণ করব এই যে এভাবে, কাদো কাদো। যেমন কলো কলো, কলো কলো। যেমন তব, মাইকেল মধুসূদন দত্তের কবিতায় আছে না, তব কলো 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 ধ্বনি, তব কলো কলো ধ্বনিতে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে আছে। তাহলে কলো কলো যখন বলছি এটি হবে ক লো, তাহলে ধ্বনি হচ্ছে নাউন, তো নাউনকে এখানে বিশেষায়িত করছে কি? অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে কলো কলো, তব কলো কলো ধ্বনিতে জুড়াই এ কান আমি ভ্রান্তি ছলনে। কপোতাক্ষ নদ কবিতা থেকে আমরা এই লাইনটি বললাম। তো সেখানে কলো কলো ধ্বনি, নদীর কলো কলো ধ্বনির কথা বলা হয়েছে। তো এই যে কলো কলো, তখন কিন্তু এখানে ও হচ্ছে, তার মানে দ্বিরুক্ত শব্দের ক্ষেত্রে যদি সেটি বিশেষণ হয় তখন সেটি ল হয়ে যাবে লো, ছলো ছলো, তাই না? তাহলে ছলো ছলো, ছল ছলো ছলো, ছল আচ্ছা, দ্বিরুক্ত বিশেষণ পদের শেষে ও হবে। তো এখানে কলো কলো ধ্বনিতে আমরা এখানে দেখলাম ছলো ছলো, কলো কলো ছলো ছলো, কিন্তু ব্যতিক্রম হচ্ছে কি? যে কর কর, ঠিক আছে, কর কর, খর খর, মর্মর, তর তর। ব্যতিক্রম, ব্যতিক্রম গুলোর দিকে আমরা এখন যাচ্ছি না, তারপরে আমরা বলে নিই যে কর কর, খর খর, খর খর, যখন আপনি হসন্ত দিয়ে লিখবেন তখন কিন্তু আপনি সেটা আর পরিবর্তন করতে পারবেন না। কর কর, খর খর, তারপর হচ্ছে মর্মর,
মর মর। তরতর, যেমন ছেলেটি তরতর করে বেড়ে উঠছে, তরতর করে বেড়ে উঠছে। এরকম দ্বিরুক্ত শব্দের ক্ষেত্রে আমরা দেখব যে যেখানে যেগুলো আমরা বাক্যে ব্যবহার করি অধিকাংশ শব্দে দেখবেন যে সেখানে অ থেকে ও হয়ে যায়। এরপর আমরা 16 নম্বরে যেটি লিখব যে ক্রিয়াপদের অন্ত ও রূপে উচ্চারিত হয়। ক্রিয়াপদের অন্ত ও রূপে উচ্চারিত হয়। কিরকম, যে যাব, তাহলে আমরা জানি জ থাকলে বর্গীয় জ হয়। তারপর আকার, এই যে ব আছে, বয়ের সাথে কি আছে, ব হসন্ত যোগ স্বরে অ, তাই এটি হচ্ছে যাব। এরপর আমরা আরেকটি লিখব যে করেছিল, করেছিল। তাহলে দেখুন এটি পরিবর্তন হচ্ছে কো রে ছি লো। এই যে কো হলো, এটি কারণ কি, যে একারের কারণে। এটি হচ্ছে আদ্য অয়ের নিয়ম, এটি হচ্ছে আদ্য অয়ের নিয়ম। আর শেষেরটি কি, অন্ত অ এর নিয়ম। তাহলে একটি হচ্ছে আদ্য অয়ের নিয়ম, আরেকটি হচ্ছে অন্ত ও এর নিয়ম। ফলে এখানে কিন্তু আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আমরা দেখতে পারলাম যে সেক্ষেত্রে কি কি ঘটে থাকছে। ফলে গুরুত্বপূর্ণ যে উদাহরণগুলো ছিল সেগুলোই আমরা এখানে উপস্থাপন করেছি। তো করেছিল, এখানে দেখা যাচ্ছে ও হয়ে যাচ্ছে, আর এখানে ল থেকে লো হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে লিখছো, এটা যদি লিখি লিখছো, উচ্চারণ কিন্তু আমরা ঠিকই ছ করি, কিন্তু আমরা লিখি হচ্ছে ছ। তাহলে লিখছো, এই ছয়ের সাথে কি রয়েছে, ছ হসন্ত যোগ স্বরে অ রয়েছে, এবং এটি হয়ে যাচ্ছে ছ হসন্ত যোগ ও, ফলে অ হয়ে যাচ্ছে ও। কারণ কি, এটি একটি ক্রিয়াপদ বা ভার্ব। তো ভার্বের শেষে যেহেতু অ রয়েছে, সেই ও রূপে উচ্চারিত হবে। ইন্টারেস্টিং হচ্ছে এই যে এটি, অনেক ক্ষেত্রে আমরা সেটা ভুল করি। তো আশা করি যে আমরা এখানে এরপর আর ভুল হবে না। তো মোটামুটি আমরা যতগুলো নিয়মে আলোচনা করেছি, যে অন্ত অ এর মধ্যে বেশ কিছু এখানে নিয়ম আমরা উপস্থাপন করেছি, যেগুলো আমাদের যে কোনো ধরনের উচ্চারণ লিখতে গেলে এবং উচ্চারণ পড়তে গেলে, বলতে গেলে আমাদের কাজে লাগবে, পাশাপাশি যে কোনো ধরনের পরীক্ষার জন্য আমাদের জন্য সহায়ক হবে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।